শেষ দিকেও এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। লড়াই করে আদায়ের ঘোষণা ফখরুলের। তিস্তা পারে লাখো মানুষ। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। ঠিক না? লবডঙ্ক। 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে আসছে ছাত্রদের নতুন দল। নেতৃত্ব নিয়ে চলছে পর্যালোচনা। আহ্বায়ক পদে চূড়ান্ত নাহিদ ইসলাম। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো, 1 বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্ন জন বিভিন্ন পদে যাবে। সাইপ্রাসের কথা বলে যশোরের জাফরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠায় দালাল চক্র। রাশিয়া থেকে ফেরাতে সরকারের হস্তক্ষেপ চায় পরিবার। বিকশিত হচ্ছে না ভোলার সম্ভাবনাময় পর্যটন স্পট। চর পুকুরি মুখী নিরাপদ যাতায়াত ও অবকাঠামোয় বড় বাধা বলছেন পর্যটকরা। একটা লঞ্চ বিললে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রী পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। ইউক্রেনের নিরাপত্তায় সেনা পাঠাতে প্রস্তুত যুক্তরাজ্য। কিয়ার স্টারমারের হুঙ্কার। প্যারিসের জরুরি সম্মেলনে বসছে ইউরোপ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যর্থ টাইগারদের ব্যাটিং লাইন আপ। পাকিস্তানে দলের বিপক্ষে 7 উইকেটে বড় হার। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। আওয়ামী লীগ ভারতের বন্ধু, অথচ 15 বছরে দেশটি থেকে তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। এ সময় নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তারা। রফিকুল ইসলামের প্রতিবেদন। তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে আসেন লাখো মানুষ। সোমবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সাথে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলে মন্তব্য করেন তিনি। এখানে শুকনো খড়খড়া মাটি ছিল, সেই মাটিগুলো যাতে আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে প্রতিবেশী দেশের প্রতারণার চিহ্ন হয়ে না থাকে, এই জন্য অল্প কিছু পানি ছেড়ে জায়গাগুলিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রতারণা। তো আমাদের প্রতিবেশী কত ভালো এটা থেকেই বুঝে নিতে পারি আমরা। নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিকেলে রংপুরের মহিপুর পয়েন্টে অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় জনগণের সরকার ক্ষমতায় এলেই এটি বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জনগণ ঐক্যবদ্ধ থাকলে পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে বলেও জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী দিনে যেমন দেশের ভেতরে গণতন্ত্র আসবে, তেমনি আন্তর্জাতিকভাবেও আমরা আমাদের ন্যায্য হিস্যা আদায় করতে পারবো। একই কর্মসূচিতে অংশ নিয়ে দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। জেগে উঠতে হবে, শহীদ জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, বেগম জিয়ার বাংলাকে যারা শ্মশান করতে চায়, তারেক রহমানের বাংলাকে যারা শ্মশান করতে চায়, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, হতে পারে না, পারে না, পারে না। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার পানি দিতে হবে। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি দাদাগিরিও ছাড়তে হবে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। পানির বিষয়ে ভারতের সঙ্গে মুখ খুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। সেই সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান তার। অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে,
ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। বন্যা মৌসুমে পানিতে ভাসলেও শুষ্ক মৌসুমে মরুভূমির হাত থেকে রক্ষা চায় তীরবর্তী মানুষজন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পারে। তিস্তার বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটারের ১১টি পয়েন্টে চলছে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি। সহকর্মীদের পাঠানোর তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তা পাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে চলছে এ কর্মসূচি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পাড়ে। সোমবার সকাল থেকে অধিকার জানাতে জড়ো হয়েছেন স্থানীয়রা। তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে হচ্ছে গণজমায়েত। সকাল থেকে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে অবস্থান নিয়েছে ১০,০০০ মানুষ। জেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে মিছিল সহ জমায়েত হতে শুরু করে তারা। এই কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশা করছে তিস্তা পাড়ের মানুষ। বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিয়ে নদী পাড়ের মানুষের বাড়িঘর দৌড় ভেঙে নিয়ে যায়, অনেক আবাদি ফসল নষ্ট হয়ে যায়, বিলীন করে নিয়ে যায়। জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থাকে না। মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে অংশগ্রহণ করেছি। তিস্তা আপনারা দেখতেছেন শুধু বালুচর, এর পাশে আমাদের হাজার হাজার বিঘা জমি আছে, বন্যার সময় সব চলে যায়। তিস্তা পাড়ে ৪৮ ঘন্টার কর্মসূচি ঘিরে গাইবান্ধার হরিপুর সেতু পয়েন্টে বাড়ছে গণজমায়েত। সকাল থেকেই জড়ো হতে থাকে নদী ভাঙা তিস্তার অববাহিকার দরিদ্র মানুষ। ভারতের কাছে তিস্তার পানির ন্যায্য হিস্সা চেয়ে জমায়েত হয়েছেন তারা। এই সময় এই লোকগুলোর যে দুঃখ কষ্ট হয় বলার না। আমি চাই বার্তা হলে আমাদের দেশের সুবিধা। লালমনিরহাট জেলায় নিরীহ মানুষ এই বন্যায় অনেক ভুক্তভোগী। এই তিস্তা নদী খনন হলে মানুষ অনেক সফলতা অর্জন করতে পারবে এবং বন্যা থেকে একটু রেহাই পাবে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটারের ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপদেষ্টা নাহিদ ইসলামী হবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন দল। নেতৃত্ব নিয়ে বোঝাপড়া চলছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। প্রধান সংগঠক সার্জিস আলম জানান তিনি সহ আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকবেন শীর্ষ পদে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই অভ্যুত্থানের কাণ্ডারীরা কবে নতুন রাজনৈতিক দল গঠন করবে, কারা থাকছে আসন্ন রাজনৈতিক দলটির শীর্ষ পদে, তা নিয়ে জনমনে চলছে জল্পনা কল্পনা। অবশেষে সব কৌতূহলের সমাপ্তি ঘটালেন তারা। জানা গেল আগামী ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে আসছে মধ্যমপন্থী নতুন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির একেবারে শেষের সময়টি ২৩ থেকে নিয়ে ২৬ তারিখ, এই সময়গুলোর মধ্যেই আমরা আমাদের আত্মপ্রকাশের বিষয়টিকে সামনে নিয়ে আসতে চাই। মতাদর্শিক যে দ্বন্দ্ব, তার বাইরে গিয়ে একটি মধ্যমপন্থী রাজনীতির আমরা কথা বলছি। পূর্বতন কারো কোনো রাজনৈতিক পরিচয়, এখানে সেই রাজনৈতিক পরিচয়ের সঙ্গে তার সংশ্লিষ্টতাকে তিনি যদি উপেক্ষা করে নতুন রাজনীতির সঙ্গে একাত্ম হতে চান, তাহলে তার এখানে অংশগ্রহণে কোনো বাধা নেই। গুঞ্জন রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে হাল ধরবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান আহ্বায়ক কমিটি গঠনের ১ বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে কাউন্সিল। আহ্বায়ক পদটিতে যদি আমাদের নাহিদ ইসলাম ওই পদটিতে তার যে মন্ত্রীর যে পদ সেটি ছেড়ে আসার কথা রয়েছে, সেটি যখনই ছেড়ে আসবেন তখনই আমরা তাকে আহ্বায়ক পদটিতে আসার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটি আবেদন জানিয়েছি বলা যায়, এবং তিনি এখন পর্যন্ত মৌন সম্মতি জানিয়েছেন। আমরা বিশ্বাস করি এখন একটি আহ্বায়ক কমিটি হলো ১ বছরের মধ্যে আমাদের কাউন্সিল হবে, যে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে সরাসরি বিভিন্নজন বিভিন্ন পদে যাবে। দল গঠনের প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে জানান মুখপাত্র সামান্থা শারমিন। আহ্বায়ক কমিটি বা প্রেসিডেন্সিয়াল কমিটি এইগুলো হচ্ছে এক ধরনের, এটা
অভ্যস্ত মানুষ, কিন্তু এটার মধ্যে দিয়ে যে ধরনের ক্ষমতার চর্চা হয় একটা সংগঠনে, সেই ধরনের ক্ষমতার চর্চা আমরা করতে চাচ্ছি না। বরঞ্চ আমরা এই পোস্টগুলোকে দায়িত্বের জায়গা থেকে দেখছি যে এটা ক্ষমতা না, বরঞ্চ দায়িত্ব অর্পণ করা। তাহলে দায়িত্ব অর্পণ করা এটা যদি এক বা দুই এরকম যদি কেউ প্রায়র হয়ে ওঠেন, তাহলে তার কাছে কিন্তু ক্ষমতা কুক্ষিগত হয়ে যাবে। ছাত্রদল, শিবির, বাম নির্বিশেষে জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী এবং ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক দলের সদস্য নতুন দলে অংশ নিতে পারবেন বলে জানান আসন্ন দলটির সম্ভাব্য নেতারা। এরকম অনেকেই থাকবে যারা এর পূর্বে হয়তো বিএনপির সাথে রাজনীতি করেছেন, হয়তো জামায়াতের সাথে রাজনীতি করেছেন, ছাত্রদল শিবিরের সাথে রাজনীতি করেছেন, এরকম অনেকেই থাকবে। আমাদের এই দরজাটা ওই যে মানুষগুলো, যেই মানুষগুলোর সাথে এরকম নেতিবাচক কোনো কাজে সম্পৃক্ততা নেই, তাদের জন্য সবসময় খোলা থাকবে। যেখানে ডান বামের যে মতাদর্শিক বাইনারিগুলো আছে সেগুলো প্রধান হয়ে উঠবে না, বরং বাংলাদেশের মানুষের যে স্বার্থের প্রশ্নটি আছে সেটাই এখানে মুখ্য হয়ে উঠবে। নতুন পার্টিতে তাই থাকবে যা অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো একটা সেট থেকে কোনো 3 জন মানুষ বা 5 জন মানুষ বা একটা রুমে বসে এটা ফিক্স করার ব্যাপার না। 10 বছরের মধ্যে নতুন এই রাজনৈতিক দল সরকারে থেকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলেও চ্যালেঞ্জ করেন তারুণ্য নির্ভর দলটির সম্ভাব্য কাণ্ডারীরা। জানা যায় সার্জিস আলম, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামান্থা শারমিন থাকছেন শীর্ষ পদে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে। রাজনৈতিক কারণে যদি সময় দেয়া না হয় তাহলে সেটির দায় সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সোমবার ডিসি সম্মেলনের সন্ধ্যার অধিবেশনে অংশ নিয়ে নিজ নিজ দপ্তরের কাজে জেলা প্রশাসকদের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সন্ধ্যার অধিবেশনে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এ সময় আঞ্চলিক সম্পর্কের উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের শিক্ষার প্রসার নিয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল যে তাদেরকে ডেভেলপমেন্ট প্রসেসে একাত্ম হতে হবে এবং ডেভেলপমেন্ট কিভাবে হওয়া দরকার আমাকে ব্যক্তিগতভাবে তারা যেন অ্যাডভাইস করে যে আমি সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। এটাই ছিল তাদের প্রতি আমার গাইডেন্স। সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নারী, শিশু এবং বয়স্কদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় জেলায় প্রশাসকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংস্কারের জন্য বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান তার। যুক্তির জায়গা থেকে, বিজ্ঞানের জায়গা থেকে একটা ন্যূনতম সময়সীমা লাগে, নইলে এটা করা যায় না। এবং সেই জায়গাটির থেকে এই সময়টুকু এই কি বলে সরকারকে দিতে হবে। সেটা যদি দেওয়া যায় আমি মনে করি কিছু খুবই প্রয়োজনীয় সংস্কার হবে। সম্মেলনে জুলাই অভ্যুত্থানের তথ্য সংগ্রহের অগ্রগতি, প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট সমস্যা ও ভার্চুয়াল অপতথ্য নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া গুজব এবং মিথ্যা তথ্য বা অপতথ্য যে প্রবাহ সোশ্যাল মিডিয়া, সেই বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে বিভিন্ন জায়গায় যে এরকম। তো এই জায়গায় হচ্ছে আমরা যেই ধরনের উদ্যোগগুলো নিচ্ছি তথ্য সম্প্রচার বা আইসিটি মন্ত্রণালয়ের অধীনে, সে সম্পর্কে তাদের অবহিত করেছি। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে মঙ্গলবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আজ জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 16 আসামিকে হাজির করা হবে। তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর চিফ প্রসিকিউটর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে 17 ডিসেম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চে এই আদেশ দেন। যাদের হাজির করা হয়েছে তারা হলেন পতিত সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এর আগে গত 18 নভেম্বর 16 জনের মধ্যে 9 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ওই দিন 13 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যশোরের জাফর হোসেনকে সাইপ্রাস নেয়ার কথা বলে রাশিয়ায় পাঠিয়ে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করেন রাশিয়ান আর্মিরা। এখন শুধু প্রাণ নিয়ে দেশে ফিরতে চান জাফর। সেই সঙ্গে মালয়েশিয়া প্রবাসী জাফরের ছোট ভাই বজলুর রহমান বৈধ কাগজপত্র না থাকায় খাটছেন জেল। সন্তানদের এই অবস্থায় দিশেহারা দরিদ্র মা বাবা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 2 সন্তানের বাবা যশোরের চাচরা ইউনিয়নের জাফর হোসেন। স্বপ্ন ছিল সাইপ্রাস গিয়ে ঘুরাবেন ভাগ্যের চাকা। তাই 8 লাখ টাকা ঋণ করে স্থানীয় দালাল মাহবুবুর রহমানের পরামর্শে ঢাকায় এসে সে টাকা তুলে দেন বনানী 4 নম্বর রোডের ড্রিম হোম ট্রাভেলস নামক এজেন্সির হাতে। দেশ ত্যাগের পর সৌদি আরব, দুবাই হয়ে কয়েক হাত বদলের পর 20 লাখ টাকায় জাফরকে রাশিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। চলে অমানবিক নির্যাতন। দুবাইতে নিয়ে গেছে, কোন জায়গাটা ওকে নিতে রাশিয়ায় পাঠাইছে। রাশিয়ায় যেয়ে আমার ছেলে প্রথম কিছু বললে না, শুধু একদিন একটু বলে মা আমি তো আর বাঁচবো না, আমি তোমাদের বুকে দেশে মনে হয় তোমাদের বুকে ফিরে যেতে পারবো না। তাকে মারধর করা হয়, তাকে খাদ্য দেওয়া হয় না। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার স্বামীকে ফিরে পেতে চাই। বর্তমানে পলাতক ড্রিম হোম ট্রাভেলসের মালিক MM আবুল হাসান। এদিকে স্থানীয় দালাল মাহবুবুর রহমানও সব অস্বীকার করছেন। অফিসে দেওয়ার পরে টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়ায় সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে প্রতিপন্থী গেছে না গেছে এটা আমি বিষয় জানি। বড় সন্তানের দুশ্চিন্তায় দিশেহারা পরিবারটির আছে পাওনাদারদের চাপও। অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী বজলুর রহমানের বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়ে খাটছেন জেল। তাই কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি। এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় যে আমি যৌনও বেচতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। আমার হাজবেন্ড আজকে 23 দিন ধরা খাইছে, সেখানে খুবই কষ্ট, প্লাস মারধরও করে। গেল 6 ফেব্রুয়ারি বিমানবন্দর এলাকা থেকে ড্রিম হোম ট্রাভেলস এজেন্সির সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে আটক করেছে সিআইডি। বিভিন্ন প্রলোভনে রাশিয়ায় 10 জনকে পাচারের কথা স্বীকারও করেছে সে। তাদের মধ্যে একজন নাটোরের হুমায়ুন কবির এরই মধ্যে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ অবস্থায় শুধু সরকারি উদ্যোগী পাচার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারে বলছে বেসরকারি সংস্থা রাইটস। সরকারি প্রক্রিয়া ছাড়া আর যারা পাঠাইছে এরাই দায়ী। এখন এই ছেলেটার যদি কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য দায়ী তো যারা পাঠাইছে তারা। জাফরকে ফিরিয়ে আনতে এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে 1969 সালের 18 ফেব্রুয়ারি নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন প্রক্টর অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা। সেই থেকে প্রতি বছর শহীদ জোহার স্মৃতিতে নানা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সবার পক্ষ থেকে দাবি উঠেছে এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার। কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর শামসুজ্জোহার নিহতের দিনকে শিক্ষক দিবস ঘোষণার দাবি আগে থেকে জানিয়ে আসছিলেন শিক্ষক শিক্ষার্থীরা। জুলাই আগস্ট বিপ্লবেও শিক্ষার্থীরা স্মরণ করেন শামসুজ্জোহাকে। এবার ভিন্ন প্রেক্ষাপটে সেই দাবি জোরালো হয়েছে। 1969 সালের 18 ফেব্রুয়ারি আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক, এখানেই মূলত স্যার ছাত্র জনতাকে ঢাল হিসেবে তিনি ছিলেন আর কি। স্যার যেটা বলছিলেন যে আমাদের ছাত্রদের গুলি করার আগে যেন সেই গুলিটা আমার বুকে লাগে। বছরের অনুপ্রেরণা আজও আমাদের অনুপ্রাণিত করে, তাই আমরা মনে করি এটা অবশ্যই জাতীয় দিবস হওয়া দরকার। আমরা তার সেই অবদানের যে একটা স্বীকৃতি স্বরূপ জাতীয় একটা শিক্ষক দিবস হিসাবে যে ঘোষণা করার দাবিটা আমরা রাখতেছি। এরই মধ্যে জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়করা এই দিনটিকে শিক্ষক দিবস ঘোষণার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন। দাবি আদায়ে আগামীতে কর্মসূচি দেওয়ার পথে হাঁটছেন তারা। অনুকরণ করার অনেকে চেষ্টা করছে, কিন্তু জোহা স্যার একজনই ছিল।
এই জন্য যে কোনো মূল্যেই যদি বিপ্লবের পরে সব কিছুই সংস্কার হয়, যেই জোহাসারকে ধারণ করে আবু সাইদ ভাই জীবন দিতে পারলো, তাহলে সেই জোহাসারের এই দিবসটাকে অবশ্যই এই জুলাই বিপ্লবকে ধারণ করে হোক বা 69কে ধারণ করে হোক এটাকে জাতীয়করণ করতে হবে, জাতীয় শিক্ষক দিবস হিসেবে অবশ্যই ঘোষণা করতে হবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বিশ্ববিদ্যালয় প্রশাসনও। তো আবারও আমরা নতুন একটা প্রেক্ষাপট এসেছে, আমি মনে করি এটা অবশ্যই হওয়া উচিত, কারণ জোহাসার শুধু রাজশাহী ইউনিভার্সিটির নয়, রাজশাহী ইউনিভার্সিটির শহীদ দিবস হিসেবে এটা পালন করে আসছে দীর্ঘদিন থেকে, কিন্তু আমি মনে করি জোহাসার বাংলাদেশের একটা অ্যাসেট, বাংলাদেশের গর্ব। তো সেই হিসেবে আমি মনে করি এটা একটা জাতীয় দিবস হিসেবেই এটা পালন হওয়া উচিত বলে মনে করি। বিশ্ববিদ্যালয় 1969 সালের 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা। সেই থেকে দিনটিকে জোহা দিবস হিসেবে স্মরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সচল জীবনে দৃষ্টিশক্তি হারিয়ে এখন জীবিকা নির্বাহ করেন মোটরসাইকেল মেকানিকের কাজ করে। অন্ধ হলেও তার প্রখর মেধা শক্তিতে মোটরসাইকেলের শব্দ শুনেই বুঝতে পারেন গাড়ির সমস্যা। এমনকি তার পরিচিত কেউ তার পাশ থেকে গাড়ি চালিয়ে গেলেই শব্দ শুনে নাম ধরে ডাক দেন, বলতে পারেন তার নাম। আর্থিক অসচ্ছলতায় এমন এক ব্যক্তির দুরবস্থার কথা তুলে ধরেছেন সহকর্মী জালিস মাহমুদ, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। হোসেন আলীর জন্ম ঢাকার আজিমপুরে। আর্থিক অসচ্ছলতায় 10 থেকে 12 বছর বয়স থেকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করেন। সেখানে প্রথম হাতে খড়ি, তারপর বিভিন্ন জায়গায় কাজ করে দক্ষতার সঙ্গে কিছু সঞ্চয় করেন। প্রায় 35 বছর আগে তিনি ঢাকা থেকে পিরোজপুরের মাঠবাড়িয়া চলে আসেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 10 বছর আগে ব্রেন স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারান তিনি। তবে থেমে থাকার মানুষ ছিলেন না হোসেন আলী। অন্ধ অবস্থায়ও মোটরসাইকেল মেকানিকের কাজ করছেন তিনি। একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় আয় আগের চেয়ে কিছুটা কম। আমি বলছিলাম যে আব্বু তোমার কাজ করার দরকার নেই, বলে না বাবা আমি কাজ করি, এই কাজের তুলনায় দেখা যায় টাকার তো কোনো বিষয় না, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, 10 জনের সাথে কথা বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। দৃষ্টি ফিরিয়ে আনতে বছরে 2 বার ইনজেকশন নিতে হয়, যার মূল্য 35,000 টাকা। কমায় থাকার কারণে এটি তার জন্য বড় বোঝা। প্রায় 1.5 বছর চিকিৎসা খরচ নিজেই চালিয়ে পরে অন্যের কাছে হাত পেতে সাহায্য চেয়েছেন তিনি। তবে অনেকেই এতে বিরক্ত হয়েছেন। আমি অনেক মাসের বাসা গিয়েছি, এই কষ্ট কথা বলা যায় বলাতে মানে কারণে মানুষ দেহে হোসেন ভালো ম্যাটার। আমি গেছি 1 দিন 2 দিন 3 দিন পরে আর সে আমাদের কথা বলে না। এ দুর্ঘটনার পর সমাজ সেবা সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং সম্ভব সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা তাকে আমাদের প্রতিবন্ধীর যে ভাতার আওতায় আমরা নিয়ে আসছি, আমরা রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার চিকিৎসায় সমাজের বিত্তমানরা সাহায্য করবেন, এমনটাই দাবি হোসেন আলীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সম্ভাবনা থাকলেও নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাবে ভোলার অনিন্দ সুন্দর দ্বীপ চর কুকরিমুকরিতে আসছে না আশানুরূপ পর্যটক। যারাই আসেন তাদেরকে পড়তে হয় নানা ভোগান্তিতে। জোয়ার ভাটার প্রভাবে দ্বীপে ওঠানামায় দুর্ঘটনার চরম ঝুঁকিতে পর্যটকরা। এতে সেখানে ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন অনেকে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট। দেশের অন্যতম পর্যটন স্পট চর কুকরিমুকরিতে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে। পর্যটকদের মুগ্ধ করতে কি নেই এখানে? বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সমুদ্রের বিশাল জলরাশি, দূর পর্যন্ত ছড়িয়ে থাকা বালুকাবেলা আর নানা প্রজাতির বন্যপ্রাণী। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে দিন দিন কমছে এই অপরূপ দ্বীপের প্রতি পর্যটকদের আগ্রহ। ঘাটের সমস্যা আছে, অনেকগুলো সমস্যা হয়, কারণ যাত্রী আসে অনেকে দেখা গেছে পানি ঝড় ভাটার নদী, তো পানি আপনার কম থাকে আপনি যাত্রীরা নামতে হয় কাদার ভিতরে। আমাদের এখানে একটা সুন্দর একটা আপনার পল্টন হস্টেল হইলে দেখা গেছে যাত্রী ওঠানামা খুব ভালো হবে। এই দ্বীপে পৌঁছানোর যাত্রাপথ যেন এক দুঃসাহসিক অভিযানের চেয়ে কম কিছু নয়। নির্দিষ্ট কোনো নৌ পরিবহন ব্যবস্থা না থাকায় পর্যটকদের চর কচ্ছপিয়া ঘাট থেকে লঞ্চ, ট্রলার কিংবা স্পিডবোটে করে দ্বীপে যেতে হয়। কিন্তু দ্বীপে নামার নিরাপদ কোনো ঘাটের ব্যবস্থাও নেই। যে সামান্য কাঠের জেটি রয়েছে সেটি পুরনো ও নড়বড়ে হয়, দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। একটা লঞ্চ বিললে আর একটা লঞ্চ বিরার জায়গা থাকেন, এই কারণে যাত্রী পর্যটকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা নেই এই দ্বীপে।
এতে কুকরিমুকরিতে রাত কাটাতে আসা পর্যটকদের হতাশ হতে হয়। যদি হোটেল বা রিসোর্ট হয় তাহলে হচ্ছে ভ্রমণ পিপাসুরা আরো আসবে, যানবাহন চলাচল ব্যবস্থাটা একটু উন্নত হয় তাহলে পর্যটকরা আসবে। শুধু অবকাঠামো সংকটই নয়, পর্যটকদের জন্য এখানে নেই কোনো নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থাও। মোটরসাইকেল বা অটোরিকশায় যাতায়াত করে গেলেও তাও অত্যন্ত ব্যয়বহুল। ফলে এখানকার দর্শনীয় স্থান দেখার সুযোগ হয় না অনেকের। এখানে অটো গাড়ি যেখানে 10 টাকার ভাড়া এখানে 50 টাকা চায়। দেখা যাচ্ছে কি আমরা 5 জন উঠলাম 500 টাকা গাড়ি ভাড়া চাবে। তো দূর থেকে মানুষ আসবে, এখানে এসে শুধু গাড়ি ভাড়া যদি এমন ভাবে চায় তাহলে তো মানে পর্যটকটা এখানে আইসাও কোনো কিছু পাবে না। এইসব সমস্যার সমাধান জরুরি বলে মনে করছে বন বিভাগ। আমি মনে করি ঘাটের একটা দরকার আছে, লঞ্চ আসা বিরানোর জন্য এবং লঞ্চ আবার পুনরায় আবার যাওয়ার জন্য। প্রতিদিন ট্রলার এবং লঞ্চ স্পিড বোট এখানে যাতায়াত করে চরপেশনের সাথে একটা কোঅপারেশন করার জন্য লঞ্চ ঘাটটা একটু ভালো করার দরকার। নিরাপদ যাত্রা সহ সব সমস্যার সমাধান চান এখানে ঘুরতে আসা পর্যটকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।